তোমার ওনাকে ভালো লাগলো মাহি আপু, এরকম একটা পাহাড়ের মতো বস্তুকে? তখন জারিয়া বলে উঠল, রিদি, চুপ করবি তুই? এরপর জিনিয়া সেও রিদিয়ার বিছানায় বসতে বসতে বলল, মাহি আপু, তোমার কথাটা সত্যি, কিন্তু তুই ওই যে ওই দিন নাকি নাম লোকটাকে অ্যাডলফ খানের সঙ্গে তুলনা করলি, সে যখন দেখবে তখন তোমার কপালে কি আছে বুঝতে পারছো তো? মাহি মুখ ঘুরিয়ে জবাব দিল। আমি ভয় পাই নাকি? তখন জিনিয়া একটু বিরক্তি নিয়ে বলে উঠল, আরে জিনি, তোরা থামবি? তোর ছেলেদের ব্যাপারে তো ইন্টারেস্ট হলো কবে থেকে? তুই তো পছন্দই করিস না। এরপর জারিয়া রিদিয়ার দিকে তাকিয়ে আবার বলে উঠল, বললি না তো তুই বড় আঙ্কেলের রুমে ঢুকেছিলিস? কি করে ঢুকলি? বড় আঙ্কেল কিন্তু অন্যরকম রিদি, খুশবুর মুখ থেকেও শুনেছি। আরে আপু, ভুল করে ঢুকে পড়েছিলাম। আমি ভেবেছিলাম ওটা আমার রুম। এত বড় মেনশন কি করে খুঁজে পাবো? রিদিয়ার কথা শুনে জারিয়া বলে উঠল, ঠিক আছে, এরপর একটু সাবধানে থাকবি। জি আপু। সন্ধ্যার ইস্তাম্বুল তখন ঝলমলে আলোয় মোড়ানো, কিন্তু বসফরাসের বাতাসে একটা অদ্ভুত গোপন নেশা ভাসছে। শহরের প্রাণ কেন্দ্র থেকে কিছুটা দূরে এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে হ্যাভেন, এমন এক স্থান যেখানে প্রবেশের অনুমতি পায় না সাধারণ মানুষ। বাইরে থেকে দেখলে মনে হয় রাজপ্রাসাদ, কিন্তু ভেতরে আছে রহস্য আর শাসনের এক জগৎ। বড় বড় গাছের ফাঁকে ঘেরা লম্বা রাস্তা ধরে যখন কেউ হ্যাভেন ক্লাবের গেটের সামনে পৌঁছায়, প্রথমেই চোখে পড়ে কালো রঙের লোহার বিশাল গেট। গেটের পাশে দাঁড়িয়ে থাকা স্যুট পরা বডিগার্ডরা গেটের পাশে দাঁড়িয়ে থাকে স্যুট পরা বডিগার্ডরা চোখে কালো শেডস, মুখে কোনো ভাব নেই, জানো তারা এই শহরের শ্বাসও নিয়ন্ত্রণ করে। ভেতরে ঢুকতেই কানে আসে গাঢ় ধাতব সুর, যেন রাতের অন্ধকার গিলে নিচ্ছে সব আলো। হ্যাভেনের ভেতরে প্রবেশ করার অনুমতি সবার জন্য নয়। এখানে ঢোকার আমন্ত্রণ মানে সমাজের বাইরে এক গোপন চুক্তি, যেখানে নীতি ভেঙে যায় আর সত্য লুকিয়ে যায় মুখোশের আড়ালে। প্রবেশপথের সামনে সারি সারি দাঁড়িয়ে থাকে নামি দামি গাড়ি, ফেরারি, অ্যাস্টন মার্টিন, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, কালো, রূপালি, কখনো রক্ত লাল রঙের, যেন শহরের সব প্রভাবশালী মানুষ এখানে তাদের অহংকার জমা রেখে ভেতরে প্রবেশ করে, যেন প্রতিটি গাড়ি তার মালিকের অহংকারের পরিচয় বহন করে। অন্ধরভাগে ঢুকতেই দেখা যায় ঝলমলে সোনালি ঝাড়বাতি, কালচে দেয়ালে রক্তের মতো লাল আলোর প্রতিফলন, আর মদের গন্ধে ভরা ভারী বাতাস। দেয়ালে ঝুলছে প্রাচীন চিত্রকর্ম, কিন্তু প্রতিটিতে যেন লুকিয়ে আছে হিংস্র ইতিহাসের ছাপ। মিউজিকের বেসে কাঁপে মার্বেলের দেয়াল, আর লাল আলোয় ঝলমার করে বার কাউন্টার। কেউ হাসছে, কেউ নীরবে খেলছে ক্ষমতার খেলা। হ্যাভেন শুধু ক্লাব নয়, এটা একটা জগৎ যেখানে মানুষ আসে হারিয়ে যেতে, অথবা নিজেদের আসল রূপ খুঁজে পেতে। সবচেয়ে উপরের তলায়, যেখানে সাধারণ কেউ পৌঁছতে পারে না, সেখানেই থাকে এই রাজ্যের শীর্ষ চারজন। কায়ান দেবীর আরসলান হ্যাভেনের মেইন লিডার, নীরব শাসক। তার চোখে এমন ঠান্ডা আগুন যা কারো আত্মা পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। সে হাসে না, সে কেবল তাকায়, আর সেই দৃষ্টিতেই সবাই নত হয়ে যায়। আইদিন কায়া, দ্বিতীয় লিডার। তার কথার ধার অস্ত্রের থেকেও বেশি। বুদ্ধিতে সে এক ছায়া, যাকে কেউ ধরতে পারে না, কেবল অনুভব করতে পারে। নিকোলাই রুশো, তৃতীয় লিডার। রহস্যময় এক ছায়া, কেউ জানে না সে কোথা থেকে এসেছে, কেউ জানে না কাকে সে বিশ্বাস করে, শুধু জানে তার উপস্থিতিতেই বাতাস ভারী হয়ে ওঠে। এমির ডেনিস, চতুর্থ নেতা, সবচেয়ে কনিষ্ঠ কিন্তু সবচেয়ে বিপজ্জনক। তার চোখে অদ্ভুত উল্লাস, যেন মৃত্যু তার কাছে এক খেলা মাত্র। কিন্তু এই ক্লাবের বাইরে এদের রূপ ভিন্ন। হ্যাভেন নামেই স্বর্গ, অথচ ভেতরে এক অন্ধকার নরক। যারা একবার এখানে প্রবেশ করে তারা আর আগের মতো থাকে না। এখানে হাসি মানে ছলনা, নীরবতা মানে চুক্তি, আর প্রতিটি ছায়ায় না বলা কিছু গোপন কথা। কায়ান ওয়াইনের গ্লাস হাতে নিয়ে সেদিকে তাকিয়ে গ্লাসটা ঘোরাতে ঘোরাতে বাঁকা হাসি দিয়ে বলল, ফকিং বাস্টার্ড এখানে পা রেখেছে, ওর কি প্রাণের ভয় নেই? তার সেই বাঁকা হাসি যেন বলে দিচ্ছে অনেক কাহিনী। তার সঙ্গে বাকি তিনজন একভাবে শব্দ করে হেসে উঠল। আইদিন আর এমির চেস খেলছে, আর নিকোলাই দেয়ালে লাগানো বোর্ডে একের পর এক ডার্ট মেরেই যাচ্ছে। মনে হচ্ছে যেন বুকের ভেতরে এক অজানা আগুন জ্বলছে। এমির চেস খেলতে খেলতে হাসতে হাসতে বলে উঠল, ব্রো, খবরটা বাস্টার্ডের মালিককে জানানো উচিত। লাশটা তার বাসায় পাঠাবে নাকি, না আমাদের লুকার বাক্সের রাতে ডিনার হবে? তখন নিকোলাই
শেষ ডার্টটা একদম বোর্ডের মাঝামাঝিতে পয়েন্ট করে বলে উঠল, মেইন বাস্টার্ড অলরেডি জেনে গেছে ইমুতার রাজদূত এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। এই বলতেই আবার সবাই এক ভয়ানক হাসি দিয়ে উঠল। সেই হাসিতে না ছিল পিছুটান, না ছিল কোনো দুর্বলতা, আর না ছিল কোনো ক্ষমা। তখনই আইদিন এই ভয়ঙ্কর পরিবেশে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, কিন্তু তুই সাদা সুন্দরীকে কি করে চিনলি? সাদা সুন্দরী কাকে বলা হচ্ছে? নিকোলাইয়ের এমির বুঝলেও কায়ান বুঝতে পারল না। সে ভ্রুকুচকে বলে উঠল। সাদা সুন্দরী? তখন এমির শব্দ করে হেসে ওয়াইনের গ্লাসে হাত দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে বলল, আমাদের মেনশনের নতুন 4 পরীদের মধ্যে ছোট পরী ব্রো। এমির কথাটা বলতে বলতেই নিকোলাই এমিরের বাহুতে এক ঘুষি দিয়ে বসল। ঘুষিটা পড়তেই এমির উফ করে তার হাত ডলতে ডলতে বলল, হোয়াট দ্য রিজন নিক ব্রো? নিকোলাই বিরক্ত মুখ নিয়ে বলল, কন্ট্রোল ইউর মাউথ ইডিয়েট। আমি বলেছিলাম না গ্রিন অন আমার চোখে পড়েছে? আর আমার চোখ যেখানে পড়ে সেখানে অন্য কেউ তাকে পরে বলছি। তুই কি আমার হাতের মার্ডার হতে চাস? কথাটা শুনতেই আইদিন হেসে উঠল, কিন্তু এমির মুখ কুচকে বলে উঠল, আরে নিক ব্রো, আমি তো নাম ভুলে গেছি তাই পরী বললাম। আর কায়া নিকোলাইয়ের দিকে তাকিয়ে একবার এমিরের উদ্দেশ্যে বলল, যে মেয়েদের বাসার অ্যাড্রেস একবার বলাতেই মনে করে নেয়, সেখানে মেয়েদের নাম ভুলে যাবে? নিকোলাই কথাটা শুনতেই এমিরের বাহুতে আরেকবার ঘুষি মেরে বলে উঠল, ইউ ফাকিং ইডিয়েট, আমার সঙ্গে নাটক। কায়ান আর আইদিন বাঁকা হাসি দিচ্ছে। তখন এমির অসহায় মুখ নিয়ে তার বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, কেউ এনিমির সঙ্গেও এরকম করে না, আর তুমি নিজের ভাইয়ের সঙ্গে এরকম করলে ব্রো। কায়ান ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল। ইউর দ্য বেস্ট এনিমি ইন মাই লাইফ। কথাটা বলতেই এমির খিলখিল করে হেসে ওঠে। কারণ সে জানে এই মানুষটা ঠিক কতটা তাকে ভালোবাসে। কিন্তু এর মধ্যে আইদিন আবার বলে উঠল কায়ানের উদ্দেশ্যে, কায়েত, তুই বললি না তুই সাদা সুন্দরীকে কি করে চিনলি? কায়ানের চোখে পড়ে গেল সেই দুপুরের ঘটনা। তখন সে আইদিনের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আর একবারও ওকে সুন্দরী বলবি না। আই জাস্ট হেট দ্যাট চেক্স। এদিকে বাকি তিনজন বুঝতে পারছে না কায়ানের এত রাগ কেন ওই ছোট্ট মেয়ে হৃদয়ার উপর। মেনশনের সামনে হঠাৎ থামলো একটা বিলাসবহুল গাড়ি। ড্রাইভিং সিট থেকে নামলো এক লম্বা রমণী, যার উপস্থিতি মুহূর্তেই চোখে পড়ল। তার চুল লম্বা, নরম, তরঙ্গাকৃতিতে কাঁপছে মেনশনের কৃত্রিম আলোয়। তার মুখে ধীরে ধীরে ফোটা হাসি যেন হালকা কিন্তু প্রভাবশালী। চোখগুলো বড়, গভীর আর স্পষ্ট, মেঘলা সকালেও যেন উজ্জ্বলতার খোঁজ দেয়। উপরের পোশাকটা সাধারণ অথচ নিখুঁত ফিটের জ্যাকেট আর ডেনিম প্যান্ট, যার শরীরের প্রাকৃতিক ভঙ্গি ও গতি আরো স্পষ্ট করেছে, কিন্তু পুরো চেহারার রহস্যময়তা তার আকর্ষণকে আরো বাড়িয়ে দিয়েছে। গাড়ি থেকে নামার মুহূর্তেই তার পদক্ষেপে এক সরল শক্তিশালী চার্ম মনে করে দেয়। এখানে কোনো সাধারণ ব্যক্তি নেই যে আসলে রাইডার এই আর্সলান মেনশনের কোহিনূর। আর্সলান মেনশনের মা বাবার আদরের কলিজা আর দুই বড় ভাইয়ের জানের টুকরো মন, খুশবু হায়াত আর্সলান। বয়স 23, উচ্চতা প্রায় 5 ফুট 5, গায়ের রং লাল ফর্সা, সবুজ চোখজোড়া যেন বলে দেয় অনেক কিছু, যার উপস্থিতি ঘরটিকে মুহূর্তেই এক অদ্ভুত আভায় ভরে তুলল। মেয়েটি ড্রয়িং রুমে ঢুকতেই জাহানারা বেগমকে জড়িয়ে বলে উঠল, আই মিস ইউ বউ, তোমাদের জন্য কতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তোমরা এত লেট করলে। জাহানারা বেগম হাসতে হাসতে বললেন, তোদের এই বাসা থেকে আমাদের বাসার কাছে বল বদমাইশ মেয়ে, এত দূরের পথ এসেছি, টাইম তো লাগবে রে সোনা বনু। তখন পেছন থেকে হৃদয়া বলে উঠল, এই যে মনি, শুধু নিজের আপুর ভালোবাসা নিলে হবে? এই জানটুসগুলোকে ভুলে গেলে হবে? তখন খুশবু পেছনে ঘুরে হৃদয়াকে জাপটে ধরে বলে উঠল, আমার চান্টুসদের ভুলে গেলে হবে? এরপর পেছন থেকে জিনিয়াও বলে উঠল, আমরাও আছি কিন্তু লাইনে। এরপর খুশবু একে একে মাহিয়া, জিনিয়া, জারিয়াকে আবেগে জড়িয়ে ধরল। এরপর জারিয়াকে বলে উঠল, জারি, জান্টুস, আজকে ঘুমিয়ে নাও। তারপর হৃদয়াদের দিকে ঘুরে বলল, তোদেরও বলছি আজকে যত পারিস ঘুমিয়ে নে, কাল থেকে তোদের অন্য জগতে ঘোরাবো। এই বলতেই হৃদয়া, জিনিয়া, মাহিয়া, জারিয়া সবার চোখ বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল।
আর খুশবু জোরে জোরে হেসে বলল, আরে বাবা, জাস্ট চিল। এর মধ্যেই নিশাত বেগম খুশবুর উদ্দেশ্যে বলে উঠল, যা আগে ফ্রেশ হয়ে আয়, তোর গায়ে তো ধুলোবালি, শাওয়ার নিয়ে আয় যা, তারপরে আবার গল্প করিস। খুশবু একগাল হেসে জবাব দিল। হ্যাঁ মাম্মা, এক্ষুনি যাচ্ছি। জাহানারা বেগম বললেন, হ্যাঁ সোনা, যা তাড়াতাড়ি। খুশবু হাসতে হাসতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। খুশবুর যাওয়ার দিকে রিদিয়া তাকিয়ে মনে মনে ভাবল, খুশি জান্টুসের মতো আমিও যদি একটু গাড়ি চালাতে পারতাম। ওই কি ভাবছিস? মাহিয়া রিদিয়ার ঘাড় ধরে ঝাঁকাতেই রিদিয়া নিজের ভাবনা থেকে বেরিয়ে বলে উঠল, কিছু না মাহি আপু। খুশবু নিজের আপুদের সঙ্গে আড্ডা দিয়ে রাতের খাবার শেষ করে যখন রিদিয়া নিজের রুমে প্রবেশ করে ফোনটা হাতে নিল, তখন দেখল নীলের তরফ থেকে 3টে ভিডিও কল ও 4টা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে। তখন রিদিয়ার চোখ বড় বড় হয়ে গেল নীলের কল দেখে, কারণ হয়তো সে কোথাও গেলে নীলেই প্রথম তাকে কল করলো। মনের মধ্যে খুশিও হচ্ছিল ভীষণ, কিন্তু হঠাৎ টনক নড়ল যে সে এখানে আসার পর নীলের কথা কি করে ভুলে গেল। তার তো একটাই পছন্দের পুরুষ। মনে মনে নিজেকেই গালাগালি করতে লাগলো আর বিড়বিড় করে বলল, শালা অ্যানাকোন্ডা, হায়নাদের মুখ দেখলে কি আর নিজের পছন্দের মানুষের কথা মনে থাকে? উফ। এই বলে নিজের উপর একটু বিরক্ত হয়ে কল ব্যাক করলো নীলকে। সঙ্গে সঙ্গে কলটা রিসিভ হয়ে গেল। মনে হচ্ছিল ওই প্রান্তের লোকটি এই কলের অপেক্ষাতেই ছিল। ওপাশ থেকে নীল কল ওঠাতেই একটু গম্ভীর সুরে বলে উঠল, যেতে যেতে ভুলে গেছিস কোথায় ছিলিস? এতবার কল করলাম যে। নীলকে দেখে হৃদয়ার মনে যেন শান্তির জোয়ার বয়ে গেল। নীলের সবকিছু ভুলে মৃদু হাসি দিয়ে বলে উঠল, আসলে নীল ভাই ফোন উপরে ছিল আর আমরা নিচে ছিলাম, তো ওর জন্য বুঝতে পারিনি, সরি। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে? নতুন দেশ, নতুন শহর, নতুন পরিবেশ, আর ভালো দিদানদের বাসা। অনেক সুন্দর জায়গা নীল ভাই, তুমি অনেক মিস করলে সত্যি। ভালো দিদানদের এটা বাসা নয়, রাজপ্রাসাদ নীল ভাই, রাজপ্রাসাদ। আচ্ছা ঠিক আছে, যখন সময় হবে তখন তোকে নিয়ে আবার যাব। কটা বাজে ওখানে এখন? হয়তো 11টা হবে নীল ভাই, সময় দেখিনি। ডিনার করেছিস? হ্যাঁ, এই তো ডিনার করেই রুমে ঢুকলাম। হৃদয়া ফোন নিয়ে কথা বলতে বলতে কখন যে রুম থেকে বেরিয়ে হালকা আলোযুক্ত করিডোরে এসে দাঁড়িয়েছে সে নিজেই জানে না। সামনে ফোন স্ক্রিনে রয়েছে তার পছন্দের পুরুষ। প্রায় 10-15 মিনিট কথা বলার পরে শেষ কথায় নীল এক ভালোবাসার নজরে হৃদয়ের দিকে দেখে বলে উঠল, রিদি নিজের খেয়াল রাখিস কিন্তু, আমি কিন্তু অপেক্ষা করছি। কথাটা শোনা মাত্রই হৃদয়া যেন এক খুশির পৃথিবী খুঁজে পেল। লজ্জায় মুখ নিচু করে বলে উঠল, জি নীল ভাই, আপনিও নিজের খেয়াল রাখবেন, আমি খুব শীঘ্রই আসবো। এই বলে তাড়াতাড়ি করে কলটা কেটে এক খুশির হাসি নিয়ে তাড়াহুড়ো করে পেছনে ফিরতে যাবে। তখনই যেন এক সুঠাম পাহাড় সমান শরীরের সঙ্গে ধাক্কা খেল। ধাক্কা খেয়ে নিজের টাল সামলাতে না পেরে পড়ে যেতে যাবে, ঠিক তখনই শক্ত 2 বাহু তার কোমর জড়িয়ে ধরল। হৃদয়া আস্তে আস্তে নিজের মুখ উঠিয়ে সেই সুঠাম দেহযুক্ত শরীরের মুখের দিকে দৃষ্টি রাখতেই হৃদয়ার চোখ বড় বড় হয়ে গেল। শ্বাস যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে। পায়ের নিচ থেকে কেমন যেন মাটি সরে যাচ্ছে। সে মানুষটির চোখের দিকে তাকাতেই দেখল তার দিকে যেন এক নীলাভ চোখের রক্তমাখা অগ্নিদৃষ্টি তাকিয়ে আছে। সেই মানুষটার ভারী নিঃশ্বাস এসে পড়ছে হৃদয়ার পুরো চোখে মুখে। হঠাৎ এক গম্ভীর কণ্ঠ ওই ফাঁকা করিডোরে বেজে উঠল, ইউ আর কল গার্ল? রাতে পুরুষদের মন জোগানো হয়, সাচ এ নাইট চিক্স। কায়ানের রোলস রয়েস গাড়িটা আস্তে আস্তে এসে থামলো মেনশনের সামনে। রাতের বাতাসে নরম আলো ঝলমল করছে। গাড়ির চকচকে বডিতে পুরো বাড়িটার রাজকীয় ছায়া পড়েছে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে ড্রাইভার দরজা খুলে দাঁড়িয়ে গেল, নিঃশব্দে যেন অভ্যর্থনা করছে রাজপুত্রকে। কায়ান গাড়ি থেকে নামতে নামতে ফোনে নরম অথচ দৃঢ় কণ্ঠে বলল, হেই বেবি, জাস্ট পৌঁছালাম। ঠিক তখনই দূর থেকে একটা চেনা গর্জন ভেসে উঠল। এমিরের ফারারি গাড়িটা। রাত্রির নিস্তব্ধতাকে ছিঁড়ে তার চাকা যেন আগুনের সুরে বাজছে। কায়ান অবাক হয়ে ভ্রুকুচকে তাকালো, ঠোঁটে অল্প বিরক্তি। ফোনের ওপাশের মেয়েটাকে বলল, ওকে লায়লা, আইল কল ইউ লেটার। ফোনটা পকেটে ঢুকিয়ে কায়ান তাকাতেই দেখল এমির ফারারি থেকে নেমে এসছে। কায়ান ঠান্ডা গলায় সেদিকে তাকিয়ে বলল, স্ট্রেঞ্জ, আজ রাত 2টোর গাড়ি 11টায় কি করে চলে এলো? এমির একটু আমতামতা করে হেসে মাথা চুলে হাত চালিয়ে বলল,
আসলে ব্রো, হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়েছিল, তাই আর কি। কায়ান হাসলো, কিন্তু সেটা ছিল ব্যঙ্গ ভরা হাসি। ঠোঁটের কোণে অল্প বাঁক, চোখে বিরক্তির ঝিলিক। আচ্ছা, আগে অন্তত ঠিকঠাক এক্সকিউজ দিতে শেখ। 30 মিনিট আগেও একসাথে ছিলাম, এখন আমাকে মনে পড়ছে? ইডিয়েট। তুই আর দিন তো ফান করতে বেরোলে, তাহলে ফিরে আসলে কেন? হেমের একগাল হেসে এগিয়ে এলো, বড় ভাইয়ের ঘাড়ে হাত রাখলো। বুঝেই তো গেছো ব্রো, এবার ভেতরে চলো। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে বিশাল মার্বেল পাথরের করিডোর পার করছিল। কায়ান আবার গম্ভীর স্বরে বলল, এমি, ওরা কিন্তু মাম্মার গেস্ট। তুই আর দিন কিন্তু বাড়াবাড়ি করছিস। নিজেদের ওই ফাকিং মজার মধ্যেই মেয়েগুলোকে অ্যাড করিস না। একদম না ব্রো, ওসব ভাবছি না। আমাদের মেনশনের মেয়ে, মানে আমরা তাদের প্রোটেক্টর, রাইট? আর মাম্মার গেস্ট বলেই তো একটু বেশি প্রিয়। আমি তো জাস্ট পরিগুলোর কথা মনে পড়েছিল বলেই চলে এলাম। কায়ান ঠোঁটের কোণে আবারও সেই চেনা বাঁকা হাসি টানল। নিককে কি একবার নক দেব? এমির দুহাতে নাটকভঙ্গি করলো, চোখ বড় বড় করে বলল, আর না প্লিজ ব্রো, নিক ব্রোর গ্রিন পরীকে যখন দেখবো তখন আমার চোখ অন্ধ, একেবারে অন্ধ। প্লিজ বলো না নিক ব্রোকে, ওর পাঞ্চ খেলে আমি শেষ। এই কথায় কায়ান নিজের হাসিটা আর ধরে রাখতে পারল না। দুজনের হাসির শব্দে মেনশনের শান্ত রাতটাও একটু হালকা হয়ে এলো। কিছু স্টাফ তাদের দিকে এগিয়ে আসলো, কিন্তু কায়ান হাত দিয়ে বুঝিয়ে দিল তাদের এখন কিছু লাগবে না। ঠিক তখনই এমিরের চোখ গেল উপরে, দোতলার করিডোরের দিকে। হালকা হলুদ আলোয় ভেসে উঠেছে এক নারী মূর্তি, দাঁড়িয়ে আছে নিঃশব্দে, নিজের ফোনে নিমগ্ন। এমিরের দৃষ্টি আটকে গেল সেখানে। তার চোখের কোণে ঝিলিক, ঠোঁটে এক মুগ্ধতার রেখা। হালকা কণ্ঠে সে ফিসফিস করে বলল, আহা, নিজেদের মেনশনে যদি এত সুন্দরী সাদা পরি থাকে, তাহলে কি আর বাইরে থাকতে ইচ্ছে করে? ইস, সামান্য নাইট ড্রেসও কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন চোখটা সেখানে রেখে দিই। কথাটা শোনা মাত্র কায়ানের চোখ মুখ কুঁচকে এলো। ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল ভাইয়ের দিকে, কারণ কায়ান জানে এমির সাদা পরি বলে কাকে বোঝাচ্ছে। তবুও নিজের দৃষ্টি ঘুরিয়ে সে তাকালো করিডোরের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে রিদিয়া, কালো পাজামা, হালকা টপস, বাদামি ঢেউ খেলানো খোলা চুল। আলোয় তার চুল এক অদ্ভুত দীপ্তি সৃষ্টি করেছে। কায়ানের চোখ যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে এক অজানা প্রশ্ন, কি করে এই মেয়ে এত রাতে করিডোরে? মাথার ভেতর অস্থিরতা আর বিস্ময় মিলেমিশে এক নিঃশব্দ চিন্তা তৈরি করলো। আর সেই চিন্তার ফাঁকে এমিরের ঠোঁটে তখনও রয়ে গেল সেই মুগ্ধ হাসি, যেন সে জানে না এই মেনশনের রাতটা ঠিক কোন মোড় নিতে যাচ্ছে। হঠাৎ কি যেন একটা চিন্তা কায়রের মুখে পড়ল। তার কপালের ভাঁজটা গভীর হলো, ঠোঁটের কোণে এক চেপে রাখা রাগের রেখা। বিরক্তির ভঙ্গিতে মাথা ঘুরিয়ে এমিরের দিকে তাকিয়ে বলল, তোকে বলেছি না ওই মেয়েকে আমার সামনে সুন্দরী বা পড়ি বলবি না, জাস্ট বিরক্ত লাগে। এমির থেমে গেল এক মুহূর্তের জন্য। ভাইয়ের হঠাৎ এই রাগটা সে বুঝে উঠতে পারছে না। সে নরম গলায় বলল, ব্রো, সাদা পরি এসেছে, একদিনও হয়নি এর মধ্যে, এই ওর উপর তোমার এত বিরক্তি কেন? সমস্যা কি তোমার? ইস, ছোট্ট মেয়েটা কি সুন্দর দেখতে, ওর মতো সুন্দরী আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। কারণ সিঁড়ির ধাপে পা রাখল। প্রতিটা ধাপে যেন তার পায়ের শব্দেও শোনা যাচ্ছে অব্যক্ত বিরক্তি। তারপর হঠাৎ থেমে মুখের রাগ মুছে হালকা বাকি হাসি দিয়ে বলে উঠল, ওকে যদি সুন্দরী বলিস তাহলে পৃথিবীতে সুন্দরটার কোনো ব্যাখ্যা থাকবে না। দেখতে ছোট, কা ধানি লঙ্কা। তোদের চয়েসগুলো দিন দিন এত চিপ হয়ে যাচ্ছে, কি বলবো। এই বলে সে হাঁটতে শুরু করলো। এমির থামল না। ভাইয়ের কথা তার কানে গেলেও সে তাতে কান দিল না। তার চোখ আটকে আছে উপরের করিডোরের প্রান্তে দাঁড়িয়ে থাকা হৃদয়ার দিকে। আলোটা খুব নরম, হৃদয়ার বাদামি চুলগুলো হালকা আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। তার ফোনের স্ক্রিনে মুখটা মৃদু আলোয় ভাসছে। এমির এক দৃষ্টে তাকিয়ে আছে, ঠোঁটে গলে পড়ছে নিঃশব্দ হাসি। ঠিক তখনই কায়া লক্ষ্য করল সেই দৃষ্টি। বিরক্ত চোখে একবার তাকিয়ে গম্ভীরভাবে এগিয়ে গিয়ে এমিরের মাথায় হালকা চাপড় দিয়ে বলল, ওদিকে কি দেখছিস? নিজের রুমে যা। আমি ওরা কিন্তু দেখতে গেলে সম্পর্কে আমাদের ভাগ্নি হয়, সো বাড়াবাড়ি করিস না। কায়ানের গলায় ছিল কড়া সতর্কতা, যেন এক রাজকীয় সীমারেখা টেনে দিল ভাইয়ের সামনে। এই বলে কায়ান করিডোর ধরে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এমির আবার নিজের চেনা ভঙ্গিতে হাসতে হাসতে বলে উঠল, আরে ব্রো, আমার চোখে শুধু সাদা পরি একটা সুন্দরী রমণী,
আর কিছুই না। ট্রাস্ট মি, আমি শুধু দেখছি আর দেখছি সাদাপরি এই বয়সেই বয়ফ্রেন্ড বানিয়ে নিল। হবে নাই বা কেন? এত সুন্দর দেখতে, অস্বাভাবিক কিছুই না। কথাগুলো প্রথমে মজা করে বললেও শেষে এসে তার গলায় একটু খোঁচা আর ঈর্ষা মিশে গেল। কিন্তু কায়েনের পা থেমে গেল। সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শরীরের পেশিগুলো টান টান। গলা শক্ত করে নিচু গম্ভীর স্বরে বলল, কি বললি? চোখে দুষ্টুমি। দূর থেকে আঙুল তুলে করিডোরের দিকে দেখিয়ে বলল, ওই যে আমার সাদাপরি এখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। কায়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত নীরব ক্রোধ। হাতের পেশিগুলো ফুলে উঠছে, শ্বাস ভারী, মুখের রেখাগুলো কড়া হয়ে গেছে। আবারও ঘুরে চোখের দৃষ্টি সোজা গেল রিদিয়ার দিকে। দেখলো সে সত্যি ফোনে কথা বলছে। স্ক্রিনে তাকিয়ে হাসছে, কোনো এক পুরুষের সঙ্গে মৃদু কথোপকথন করছে। ফোনের আলো তার গালে পড়ছে, আর সেই আলোয় কায়ানের চোখে অদ্ভুত এক অন্ধকার জমে উঠেছে। তার ঠোঁট চেপে গেল, গলাটা শুকিয়ে গেল। তার নিচু স্বর কিন্তু অসহ্য রাগ মেশানো কণ্ঠে বলল, নিজের রুমে যা। এমির অবাক হয়ে তাকালো ভাইয়ের দিকে, যেন বুঝতেই পারছে না হঠাৎ এই রাগের কারণ কি। হোয়াট হ্যাপেন ব্রো? আমি আমার মেনশন এসব নোংরামে অ্যালাউ করবো না। তুই নিজের রুমে যা রাইট নাও। তুমি নিজের রুমে যাও ব্রো, আমি একটু সাদাপরির সঙ্গে কথা বলে আসি। বয়ফ্রেন্ডের সঙ্গেই তো কথা বলছে, নোংরামি কিসের? তবে কথাটা শেষ হতেই কায়ান পেছন ফিরে তাকালো। তার চোখে সেই গম্ভীর সতর্কতা, গলায় গম্ভীর অথচ শান্ত ক্রোধ। আমি এমির বুঝে গেল আর এক মুহূর্ত থাকলে এই রাতটা ভালো কাটবে না। তার ঠোঁটের কোণে হালকা হাসি রেখেই সে হাত উঁচিয়ে স্যারেন্ডারের ভঙ্গিতে বলল, ওকে ব্রো, আই এম গোয়িং। এরপর কায়ান ধীর পায়ে করিডর বেয়ে এগিয়ে যেতে লাগলো। যতই এগোচ্ছে ততই মনে হচ্ছে ভেতর থেকে রাগ ঝড়ের মতো বের হচ্ছে। ঠিক তখনই এই করিডরের দূর প্রান্ত থেকে একটা পুরুষ কণ্ঠ শোনা গেল, রিদি নিজের খেয়াল রাখিস কিন্তু, আমি কিন্তু অপেক্ষা করছি। এটুকু শুনেই কায়ানের শরীরটা শক্ত হয়ে গেল। চোখে হালকা কুয়াশা টানলো আর মনের মধ্যে হাজার একটা ভাবনা ঘুরতে লাগলো। রাত এত হয়েছে, এটুকু মেয়ে এক পুরুষের সঙ্গে ভিডিও কলে, কোনো লজ্জা কোনো সীমা নেই নাকি? ভ্রু কুচকে গেল। ঠোঁট শক্ত করে চেপে ধরে কায়ান রিদিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই শোনা গেল রিদিয়ার নরম মৃদু কণ্ঠ, জি নীল ভাই, আপনিও নিজের খেয়াল রাখবেন, আমি খুব শীঘ্রই আসবো। কানের কাছে শব্দগুলো পৌঁছতেই কায়ানের মনে হঠাৎ এক অজানা অসন্তোষ জন্ম নিল। হৃদয়ার অদ্ভুত সতর্কতা, সরলতা আর অল্প কথায় পুরুষকে খুশি করার সেই মুহূর্ত সবকিছুই তার ধৈর্যের সীমা ছাড়িয়ে দিচ্ছিল। মেয়েটা এত বাজে। হঠাৎ হৃদয়া পেছন ঘুরতে গেলে কায়ানের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের ভারসাম্য হারালো। ঠিক তখন কায়ান না চাইতেই হৃদয়ার ঢেউ খেলানো সরু কোমর দুহাত দিয়ে জড়িয়ে ধরল। হৃদয়ার শরীরে নরম স্পর্শে কায়ানের সারা শরীর কেঁপে উঠল। মনের মধ্যে ঘূর্ণি খেলতে লাগলো। তার শরীরের উষ্ণতা কায়ানের বুকে এসে পড়ল। ঘন নিঃশ্বাস যেন করিডোরের বাতাসকে ভারী করে দিল। একটু পর কায়ান নিজেকে সামলাতে চেষ্টা করলো। চোখে আবারও ভেতরের রাগ ও বিরক্তি ঝলমল করছিল। হঠাৎ গম্ভীর স্বরে বলল, আর ইউ কল গার্ল? রাত এইভাবে পুরুষদের মন জাগাও? সাচ এ নাইট চিক্স। কথা শেষ হতেই তার নাক মুখের কাছে এক ঘুষি পড়ল। হৃদয়ার দাঁত মুখ কুচকে নিজের কোমর কায়ানের বাহু থেকে ছাড়িয়ে নিল। কায়ান মুখে হাত দিয়ে ফোঁসফোঁস করে চিৎকার করে উঠল। হাউ ডেয়ার ইউ! হৃদয়ার চোখে কোনো ভয় নেই। সে কায়ানের দিকে চোখ রেখে চিৎকার করে বলল, ফাজিল বেটা, বিয়ের আগে বউ নিয়ে ঘরে ঢোকে, আবার আমায় বলে কল গার্ল। মেয়েরে আপনার নাকের ফুল ঝুড়ি ওড়াবো, নষ্ট বেটা। কথাগুলো কায়ানের কানে যেতেই যেন মনে হচ্ছিল এই মেয়েকে ঠাটিয়ে এক চড় মারতে। কিন্তু তার চড়ের আঘাতে এই মেয়ের 10 দিন বিছানায় থাকতে হবে। কিন্তু এই মেয়ের ঘুষের জোরও কিছু কম নয়। এইটুকু পিচ্ছি মেয়ের গায়ে এত জোর, যা কায়ানের মতো মানুষকে পর্যন্ত নাড়িয়ে দিল। এইসব ভাবনা থেকে বেরিয়ে কায়ান অগ্নি দৃষ্টিতে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তীব্র কণ্ঠে গর্জে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমাকে খুশি মনে সাহস কি করে হলো? তুমি জানো আমি কে? একটু তুমি আবারও বলল, আমি আমার ফিয়ান্সেকে নিয়ে রুমে ঢুকেছি। তোমার মতো পরনারীর সঙ্গে মন চুকাই না, 1.5 ফুটিয়া। হৃদয়া ভেবেছিল এই লোকটার সামনে আর যাবে না, কিন্তু যতই সে নিজেকে দূরে রাখতে চাইছে ততই যেন এই লোকটার সামনে পড়তে হচ্ছে। রাগে তার গায়ে যেন আগুন জ্বলে উঠল। এই লোকটার এক একটা কথা মনে হচ্ছে এক একটা আঘাত করতে। হৃদয়া পায়ের 2 আঙুল ভার দিয়ে উঠে দাঁড়িয়ে কায়ানের চোখে চোখ রাখতে চাইল,
কিন্তু তার উচ্চতা এতই ছোট যে দু আঙুলে ভর দিয়ে শুধু বুকের কাছে যেতে পারলো। তবু নিজেকে একদম দুর্বল মনে করলো না, বরং মুখ উঁচু করে তার চোখে চোখ রেখে দাঁত মুখ খিচকে চিৎকার করে বলে উঠল, আপনি একটা হুদাই। হৃদিয়ার দাঁড়ানোর অবস্থা দেখে কায়ানের মুখে অজান্তেই হালকা হাসি ফুটল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, এই 1.5 ফুট, এই হুদাইটা কি? কিন্তু হৃদিয়া তার কথায় কোনো পাত্তা দিল না, বরং তাকে উপেক্ষা করে বলে উঠল, হুদাই মামা, শুনে রাখেন, আমার হবু জামাইয়ের বউরে আর একটাও বাজে কথা বললে এবার ঘুষি মেরে মুখের মানচিত্র বদলে দিব। হৃদিয়ার এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা কায়ানের মাথায় গেল না, তাই বিরক্ত হয়ে বলল, মানে আপনার যেমন ফিয়ন্স আছে আমারও হবু জামাই আছে, নষ্ট লোক। হৃদিয়া এই বলে তীব্র বেগে চলে যেতে লাগলো, কিন্তু কথাটা শুনতেই যেন কায়ান থমকে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। হৃদয়কে এইভাবে চলে যেতে দেখে কায়ানের শরীর আবারও বিরক্তিতে জ্বলে উঠল। নিঃশ্বাসের শব্দ আরো গাঢ় হলো। সেও কৌতূহল নিয়ে হৃদয়ার পেছনে ছুটতে ছুটতে রাগে গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট দ্য, হেই ওয়েট, তোমার জামাই মানে? তুমি বিয়ে করবে এই বয়সে? দাঁড়াও বলছি, এই বয়সে কে বিয়ে করে? কিন্তু হৃদয়া দাঁড়ালো না, বরং কায়ানের পেছনে আসা দেখে বিরক্তি নিয়ে বলল, দুর্বল, পেছনে আসেন কে? এই বাঙালি মেয়ে কি সব বলছে কায়ানের মাথায় ঢুকছে না। হৃদয়া নিজের রুমে ঢুকতে যাবে, তখন কায়ান আবার বলে উঠল, আর এই ধুরবাল কি? হৃদয়া তবুও দাঁড়াল না, বরং নিজের রুমে ঢুকে তাড়াতাড়ি দরজাটা দিয়ে বলে উঠল, বিয়ে করব আমি, আর বাল হলো আপনি। আল্লাহ হাফেজ। এই বলতেই কায়ানের মুখের উপর দরজাটা দিয়ে দিল। কায়ান তবুও বলল, হে মেয়ে, তোমার বয়স কত? 15, 16? সাইজ দেখে তো এর বেশি মনে হয় না। এই বয়সে কে বিয়ে করে? কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না। এইটুকু মেয়ে কায়ানদেমের আরসলানকে উপেক্ষা করে, কথাটা ভাবতেই হৃদয়ার প্রতি বিরক্তি আরো চেপে বসল। তারপর হঠাৎ টের পেল তার নাক থেকে রক্ত পড়ছে। সেটা দেখতেই চমকে বলে উঠল, হোয়াট দ্য হেল, এই মেয়ের গায়ে এত শক্তি! হাউ ডিয়ার শি! কায়ান দেমের চোখের দিকে তাকাতে কেউ সাহস পায় না। আরে মেয়ে, উফ, সাচ এ ন্যাস্টি চিক্স। এই বলেই দাঁতের ফাঁক দিয়ে রাগ আর বিরক্তি দেখালো। পায়ের শব্দ তুলে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকতেই কোনো নিয়ম আর বাঁধন যেন তাকে আটকে রাখতে পারল না। পরনের জামা কাপড় দ্রুত ছুঁড়ে ফেলে কাভার্ডের স্পোর্টস গার্মেন্টস সেকশন থেকে একটা ঢিলা ঢালা লোয়ার বের করে পরে নিল। শুধু লোয়ার আর উন্মুক্ত শরীর, প্রায় অংশে ছড়িয়ে থাকা ট্যাটু যেন তার রাগ আর শক্তিকে আরো স্পষ্ট করে দিচ্ছিল। পরের মুহূর্তে নিজের রুমের সঙ্গে অ্যাটাচ জিমে চলে গেল। জিমে ঢুকতেই দুহাতের গ্লাভস পরে নিল। চোখে আগুন, শরীরে সঞ্চিত রাগ আর বিরক্তি যেন বারবার ফুটে উঠছে। পাঞ্চিং ব্যাগের দিকে এগিয়ে গেল। প্রথমে একবার, তারপর আবার একবার, তারপর বারবার পাঞ্চ করতে লাগলো। শরীরের প্রতিটি অংশে ঘামের ঝরনা। সামনের বড় চুলগুলো ভিজে কপালে পড়েছে। নোনা পানি চিবুকের উপর দিয়ে ফিসফিস করছে যেন, কিন্তু চোখ সেই নীলাভ চোখ যেন পাঞ্চিং ব্যাগের সঙ্গে স্থির করে রেখেছে। রাগ, বিরক্তি, হতাশা সবকিছু একে একে বের হচ্ছে। মনে হচ্ছে পৃথিবীর সব অগোছালো অনুভূতি এই ব্যাগের মধ্য দিয়ে ছুটে যাচ্ছে। অন্য রুমে হৃদয়াও নিজের বুক আঁকড়ে ধরে শুয়ে আছে, জানে না সকালে তার কি পরিণত হবে এই দুঃসাহসের জন্য।